means any physical, psychological, or sexual violence or economic harm committed committed against any women or child family member, any women or child family member by any person who has a family relationship with them. অনুবাদটা বোঝা গেছে? জি স্যার। Any person who has a family relationship with them. সবাই লিখতে পারছেন? জি স্যার। না স্যার। লেখা হয়েছে তো নাকি? না স্যার, আরেকবার বললে ভালো লাগতো। স্যার আরেকটু বলেন। এইভাবে বললে আমার ক্লাস 2 দিনও শেষ হবে না। আমি ছবি উঠে পাঠাই দেব। Any domestic violence means any physical, psychological or sexual violence or economic harm committed against any women or child family member by any person who has a family relationship with them. ঠিক আছে? ওকে, আমি আগাই। এখন ফিজিক্যাল হার্ম বলতে কি বোঝায়? শারীরিক নির্যাতন যেটাকে বলে ফিজিক্যাল হার্ম। ফিজিক্যাল হার্ম বাংলা লেখা আছে এখানে দেখেন, এমন কোনো কাজ বা আচরণ করা, এমন কোনো কাজ বা আচরণ করা যার দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা বা শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকে এবং সংক্ষুব্ধ ব্যক্তিকে অপরাধমূলক কাজ করিতে বাধ্য করা বা প্ররোচনা প্রদান করা বা বল প্রয়োগও ইহার অন্তর্ভুক্ত হইবে। তবে শারীরিক নির্যাতন বোঝা গেছে? জি স্যার। তার মানে হলো যা এমন কোনো আচরণ করা, এমন কোনো কাজ বা আচরণ করা যার দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির, মানে সংক্ষুব্ধ বলতে এখানে ভিকটিম, যে নারী বা শিশুকে এখানে নির্যাতনটা করা হয়, তার ব্যক্তিগত জীবন, তার জীবনের ক্ষতি হতে পারে, তার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, নিরাপত্তা বা শরীরের কোনো অঙ্গ, ক্ষতিগ্রস্ত হয়। দেখবো যে অনেক সময় মেরে হাড্ডি ভেঙে ফেলছে, অনেক সময় মেরে মনে করে মাথা ফাটাই দিছে, এরকম হয় না? অনেক সময় দেখা গেছে যে আপনার শরীরের স্পর্শকাতর অঙ্গগুলাকে ক্ষতিগ্রস্ত করা হয় মেরে। এগুলো পত্রিকায় আসে, আপনারা জানেন কি কি ধরনের ক্ষতি হয়। তারপরে আমি কুমিল্লাতে যখন ছিলাম, ইন্টারমিডিয়েট যখন পড়তাম, তখন আমার বাসায় যে বুয়াটা কাজ করতো, তার ছোট বোন একটা এই তার বাসার কাছাকাছি থাকতো আর কি, সে নিজেই বিয়ে দিছিল এই ব্যক্তির সাথে। তো ওই লোক হলো বউ টর্চার করে। তো ওই দিনের টর্চারের কথা শুনে আমি যে ভয়টা পাইছিলাম, মানে ওই যে কি বলে, হিংস্র টাইপের পুরুষ আছে না, এই ধরনের আর কি। তো ওই বুয়ার বোনটাকে বিয়ে দিচ্ছে একটা রিক্সা ড্রাইভারের কাছে আর কি, কথা বোঝা গেছে কিনা? তো সে ওই যে খাটের পায়া খুইলা, যে খাটের পায়া আছে না, পায়া খুইলা যে এমন পিটান পিটাইছে, পিটানো চোটে মনে করো পুরা বডি একদম ইনজিউর্ড করে ফেলছে, একদম সিভিয়ারলি ইনজিউর্ড যেটাকে বলে, কথা বোঝা গেছে কিনা? তো আমি শুনে আমি নিজে ভয় পেয়ে গেছিলাম আর কি, যে এইভাবে কি টর্চার করা যায় নাকি। এই যে সংজ্ঞাটা পড়তেছিলাম এই জন্য মনে হয়ে গেছে আর কি ঘটনাটা, কথা বোঝা গেছে? এমন ঘটনা কিন্তু আছে কিনা, আমাদের বাংলাদেশে আছে কিনা? জি স্যার আছে বলে। বাংলাদেশে না, স্যার আছে উপমহাদেশে স্যার, আছে স্যার। আমাদের বাড়ি তো বাড়ির পাশের বাড়ির দেখতাম ওই কাকা কাকিরে কি মারতো, তাই অনেক না? মারতো, সারা জীবন মারছে, সারা জীবন মারছে, নইলে চিকন আচ্ছা মার আচ্ছা খেয়ে খেয়ে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বিষয়গুলো খুব দুঃখজনক, এগুলো খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক আর কি। তাহলে এমন কোন কাজ বা আচরণ করা যার দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির জীবন নষ্ট হইতে পারে, স্বাস্থ্যহানি হইতে পারে, নিরাপত্তা বা শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকে এবং সংক্ষুব্ধ ব্যক্তিকে অপরাধমূলক কাজ করিতে বাধ্য করা। সংক্ষুব্ধ ব্যক্তিকে কোনো অপরাধমূলক কাজ করিতে বাধ্য করা, তাহলে এই জায়গাটা মনে হয় আপনাদের বোঝার ব্যাপার থাকতে পারে কি? তাহলে অপরাধমূলক কাজ করতে বাধ্য করা মানে কি?
অনেকে আছে দেখা যায় যে কি বউ দিয়ে পতিতাবৃত্তি করায়, এরকম ঘটনাও কিন্তু আছে। এই বিষয়গুলো বুঝতে হবে। তারপরে বউ দিয়ে আরো অন্যান্য সামাজিক অপরাধ করাইতে পারে। কথা বোঝা গেছে কিনা? যেগুলো অপরাধ, বউ দিয়ে মনে করো যে তোমার মাদক দ্রব্য ইয়া করার চেষ্টা করা হতে পারে, কারণ মেয়েদেরকে দিয়ে কিছু কিছু সংবেদনশীল কাজ করানো যায়, কারণ মেয়েরা তো সংবেদনশীল। দেখা যাচ্ছে মেয়েদেরকে দিয়ে কিছু অপরাধমূলক কাজ করালে মেয়েরা রেমেডি পেয়ে যায় খুব দ্রুত। বোঝা গেছে? তাহলে এটাকে আপনারা ইংরেজিতে লিখবেন এনি অ্যাক্ট অর কন্ডাক্ট। ফিজিক্যাল হার্ম মিন্স এনি অ্যাক্ট অর কন্ডাক্ট, এমন কোন কাজ বা আচরণ হুইচ কজেস, যেটা ঘটাইতে পারে, অর লাইকলি টু কজ ইনজুরি টু লাইফ, ইনজুরি টু লাইফ মানে জীবনের ক্ষতি করতে পারে, কমা হেলথ security, health security, or injury to any physical organ of the aggrieved person, and oblige, instigate, or force the aggrieved person to do any wrongful act. Any act or conduct which causes or likely to cause injury to life, health, security, or injury to any physical organ of the aggrieved person, and oblige, instigate, or force the aggrieved person to do any wrongful act. তাহলে শারীরিক নির্যাতন বলতে এটাই বোঝায়, কোনো ব্যক্তির জীবন স্বাস্থ্য সংক্ষুব্ধ ব্যক্তির জীবন স্বাস্থ্য নিরাপত্তা বা শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকে, এবং শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার শোনা যাচ্ছে। কথা কি বোঝা যায়? জি স্যার, বুঝে। আচ্ছা, তাহলে ফিজিক্যাল হার্ম তো বোঝা গেছে। জি স্যার। জি স্যার। তাহলে মেন্টাল টর্চারটা কি বোঝায়? মেন্টাল টর্চার ইনক্লুডস মানসিক বকাঝকা, নির্যাতন। গালাগালি।
হ্যাঁ, মানসিক নির্যাতন বলতে আপনার এখানে এই তিনটা জিনিসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মেন্টাল টর্চার ইনক্লুড মৌখিক নির্যাতন, মৌখিক কথা দিয়ে, টর্চার বাই আটারেন্সও বলতে পারেন, স্পোকেন ওয়ার্ডসও বলতে পারেন। টর্চার বাই স্পোকেন ওয়ার্ডস, মৌখিক নির্যাতন। তারপর verbal abuse. অপমানটা হলো কি হিউমিলিয়েশন, অপমানটা হলো কি হিউমিলিয়েশন। তাহলে টর্চার বাই স্পোকেন ওয়ার্ডস, হিউমিলিয়েশন একটু খাতায় টুকে রাখেন, আমি আবার ছবি উঠে পাঠিয়ে দিব আমার লেখাগুলা। আপনাদের পড়ানোর জন্য আমি ইংরেজিতে অনুবাদ করছি। আমার ল্যাপটপ নষ্ট হয়ে আছে তো আমি এই জন্য করতে পারি নাই, টাইপ করতে পারি নাই। হিউমিলিয়েশন, তারপরে হচ্ছে নেগলেক্ট, মানে কি অবজ্ঞা করা আর কি, অপমান অবজ্ঞা। তারপর হলো ফ্রাইটেনিং, ফ্রাইটেনিং মানে কি ভীতি প্রদর্শন করা, খুন করে ফেলবো এরকম ধরনের কথাবার্তা বলা হয়, ভয় টয় দেখানো আর কি। এখন তো খুনের সাথে গুম শব্দটাও ব্যবহার চলে আসছে এখন, তাই না? এখন যে বলতে গুম করে ফেলবে তাহলে তো বড় ধরনের ঝামেলা, ভয়টাই পাবে, তাই না? তাহলে আমরা দেখলাম টর্চার বাই স্পোকেন ওয়ার্ডস, হিউমিলিয়েশন, নেগলেক্ট, ফ্রাইটেনিং। ফ্রাইটেনিং মানে কি ভয় দেখানো। or such spoken expression or such spoken expression which causes mental harass to a great person. মেন্টাল হ্যারাসমেন্ট বলতে পারেন, মেন্টাল হ্যারাসমেন্ট। মেন্টাল হ্যারাসমেন্ট টু এ গ্রেট পারসন। তারপর হলো বিতে হলো হয়রানি করা। হয়রানি বলতে কি বোঝায়? হ্যারাসমেন্ট। হয়রানি ইংরেজি কি? হ্যারাসমেন্ট। বা অন্য কোনো শব্দ যদি পান বসাই দিয়েন হ্যারাসমেন্টের জায়গায়। হ্যারাসমেন্ট। আর 3 নাম্বার হচ্ছে কি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ। কথা কি বোঝা গেছে? Yes, sir. ব্যক্তি স্বাধীনতা, যেমন মেয়েদের নিজস্ব চিন্তা করার অধিকার আছে, সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। অনেক সময় দেখা যায় কি বিয়ের পরে মেয়েদের পড়াশোনা করতে দেওয়া হয় না, চাকরি করতে দেওয়া হয় না, যার কারণে সে সারা জীবন দাসত্বের মধ্যে থাকতে হয়, হাজবেন্ডের উপর নির্ভরশীল থাকতে হয়। তাহলে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ অর্থাৎ স্বাভাবিক চলাচল, যোগাযোগ বা ব্যক্তিগত ইচ্ছা বা মতামত প্রকাশের উপর হস্তক্ষেপ, এগুলাকে বোঝায়। তাহলে ইন্টারফেয়ার উইথ পার্সোনাল লিবার্টি, আপনারা লিখতে পারেন ইন্টারফেয়ার উইথ পার্সোনাল লিবার্টি or interfere with free movement, communication or personal will or expression. Personal will or expression. পরেরটা কি সেক্সুয়াল ভায়োলেন্স, যেটা সেক্সুয়াল ভায়োলেন্স includes conduct in sexual nature which causes harm to aggrieved persons modesty, honor. কথা কি বোঝা যায়? Yes, sir. তাহলে সেক্সুয়াল যেই ভায়োলেন্সটা কি হতে পারে? এখানে যৌন প্রকৃতির এমন আচরণ অন্তর্ভুক্ত হইবে যা দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির সম্ভ্রম, সম্মান বা সুনামের ক্ষতি হয়। সম্ভ্রম, মডেস্টি, অনার এবং রেপুটেশন। সম্ভ্রম, সম্মান এবং তার সুনামের ক্ষতি হয় এরকম কাজ করা। কথা বোঝা গেছে? তারপর ইকোনমিক হার্ম বলতে কি বোঝায়? অর্থনৈতিক ক্ষতি বলতে এখানে 3টা বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থনৈতিক ক্ষতি বলতে 3টা বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম্বার 1 হলো আইন বা প্রথা অনুসারে বা কোনো আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আদেশ অনুযায়ী
সংক্ষুব্ধ ব্যক্তি যে সকল আর্থিক সুযোগ সুবিধা, সম্পদ বা সম্পত্তি লাভের অধিকারী হইতে পারে, উহা থেকে তাহাকে বঞ্চিত করা অথবা তাহার উপর তার বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান করা। একজন নারীর কিছু সম্পত্তির উপর অধিকার থাকে, কথা বোঝা গেছে কিনা? সেই অধিকারগুলো যেমন মুসলিম ফরআইজ আইন অনুযায়ী, সামাজিক প্রথা অনুযায়ী মহিলারা যে সম্পত্তি পাওয়ার উপযুক্ত, সেই সম্পত্তি থেকে বঞ্চিত করা। এরকম বঞ্চিত হয় কিনা মেয়েরা? দেখবেন যে ভাইয়েরা বোনদের সম্পত্তি দেয় না। আপনারা যারা ক্লাসে আছেন, আপনারাই আপনাদের বোনদের সম্পত্তি দিতে চান না, কথা কি সত্য? না স্যার, জি না স্যার। কিন্তু সত্য স্যার, সত্য। এই ক্লাসে যারা আছেন, কারা কারা বোনদের সম্পত্তি বুঝাই দিচ্ছেন বলতে পারবেন? জি স্যার, আমরা দিছি স্যার। আরে দিল স্যার, অল্প দেয়, মানে ফুল 4 ভাগের 1 ভাগ দেয়, দেয় না। না, অর্ধেক যা থাকবে, হোক অর্ধেক। দিয়ে দাও ভাই, এটা ভুল কথা। এই জহির সাহেব দিচ্ছেন আপনারা? জি স্যার, জি স্যার, একদম ফরআইজ অনুযায়ী দিচ্ছেন? জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ। স্যার আমার মামাই তো, আমার মা খালাদের বয়স 60-62 বছর হয়ে গেছে, আমার মামা 70-75 বছর, এখনো তো কিছুই দিচ্ছে না, কোটি কোটি টাকার সম্পত্তি কিছুই দিচ্ছে না। বলে মামলা করে দেন। আল্লাহ ভীতি কম আছে, এই জন্য আল্লাহরে ভয় করে না। কবে কবে দিবে, আর তারা কবে খেয়ে যাবে? এই শুনেন, সব মামলা করলে কিন্তু, মামার দখলে। মামলা করলে যেটা হবে, আপনি আপনার নানা নানি মামাদেরকে আল্লাহর কাঠগড়া থেকে রক্ষা করলেন। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পেরেছি এতে স্যার। আপনার সওয়াবও নানা হবে। মারা গেছে, নানি আছে, কিন্তু দিচ্ছে ওনাদের না দায়িত্ব তো। ছিল দিলে করে তো দাও। অনেক পাওয়া যায়, অনেক কিছু পাইতেন, দিচ্ছে আপনার না। নানা নানি এবং মামাদেরকে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচাই দিলেন, যদি আপনারা এটা সমাধান করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। কোন মানুষ যদি চিন্তা করে যে পরকালে আল্লাহ আছে, আল্লাহ ধরবে, এটার জন্য যে বন্ধুর হক নষ্ট করছে, এটা এই দায় আল্লাহ দিতে পারবো না। আল্লাহ ধরলে দিতে পারবে কেউ? জি না স্যার। কথা কি বুঝতে পারছেন কিনা? খালাদা ডাক্তার যেটা বলেন, আপনারা তো আইন পড়ছেন, এখন মোটামুটি ম্যাচিউর হয়েছেন, আইনজীবী হয়ে এই সম্পত্তিগুলো আদায় করে আপনার নানার দিকে লোকজনদেরকে একটু ইয়া করবেন, যে না আল্লাহর কাছে তারা এটা বুঝাবেন, এটা তাদেরকে বুঝাবেন যে এখানে যেটা হবে কি, আপনারা আল্লাহর কাছ থেকে আপনারা রক্ষা পাবেন এটা করার মাধ্যমে। একটা বিষয় মাথায় রাখবেন, সম্পত্তি, এই ফরআইজের সম্পত্তি কেউ কাউকে বঞ্চিত করতে পারে না। এটা কোরআনেই বলা আছে, এটা ভাগ করা আছে অলরেডি, এটা অলরেডি ভাগ করা, এটা আল্লাহ দিচ্ছে। আল্লাহর প্রদত্ত অধিকার থেকে মানুষ কিভাবে বঞ্চিত করে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। ভাগ করাই আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার যদি কেউ কাউকে দান করে কোনো সম্পত্তি, আমার জীবন দশায় আমি কাউকে দান করলাম সাপোজ, তো যদি আমার মনে হয় যে আমি যাকে দান করছি সে সম্পত্তিটা নষ্ট করতেছে, প্রপার্টি, সেটা কি রিটার্ন নেওয়ার কোনো সিস্টেম আছে? না, পসেশন ডেলিভারি করার আগে সম্ভব। যখন আপনি সম্পত্তি দান করে পসেশন দিয়ে দিবেন, দখল বুঝাই দিবেন, এরপর আর সম্ভব না। দান মানে হচ্ছে দানের সংখ্যা করবেন, ভলান্টারিলি আপনি কারো কিছু দিয়ে দিচ্ছেন, ভলান্টারিলি দিয়ে দেওয়ার পরে সেটা আপনি ফিরে নিতে পারবেন না। তবে আইনগতভাবে যেটা হয় কি, যদি আপনি প্রপার্টি দান করার পরে প্রপার্টি যখন দখল হস্তান্তর করার আগে যদি আপনি এটা বাতিল করতে চান, তখন করতে পারবেন। কথা বোঝা গেছে কিনা? বুঝছি স্যার। স্যার যদি দানপত্রে কোনো শর্ত উল্লেখ থাকে, যে কারণে দান করা হলো, যদি সেই কারণ না, কোনো অনুপস্থিত শর্ত দেওয়া যাবে না। সেটা স্যার দানপত্র তো দান- শর্তে হয় না। দানে কোনো শর্ত থাকে না, এটা উইদাউট এনি কন্ডিশন, এটা আনকন্ডিশনাল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেন করলে আমার ক্লাস শেষ হবে না আজকে। আচ্ছা স্যার, ওকে। আপনাদের সব কোশ্চেন দেওয়ার
মতো চেষ্টা আমার আছে, কিন্তু আমার ক্লাস শেষ হবে না, তখন কোনটা করুন বলেন? স্যার আমাদের সাজেশনটা দিয়ে দেন স্যার। শুধু সাজেশন দিলেই হবে? তাহলে তো আর ক্লাস দরকার নাই নাকি? ক্লাস দরকার আছে স্যার। হুম। তাহলে আমরা ইকোনমিক হারাম বুঝতে পারলাম নাকি? জি স্যার। তাহলে আইন, প্রথা এবং আদালতের নির্দেশ এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আদেশ অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি যে সকল আর্থিক সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য বা অধিকারী, সেগুলো থেকে বঞ্চিত করা, অথবা ওই সম্পত্তি তার দখলে আছে নারী বা শিশুর, ওই সম্পত্তির উপরে তার অধিকার প্রয়োগ করতে বাধা প্রদান করা। এটা দুই রকম হইতে পারে। একটা হলো টোটালি বঞ্চিত করা সম্পত্তি থেকে, আর একটা হচ্ছে সম্পত্তি আছে কিন্তু ওই সম্পত্তির উপর অধিকার এক্সারসাইজ করতে বাধা দেয়া। এটা দুই রকম হতে পারে অপরাধটা। ইকোনমিক হার্ম দুই রকম হতে পারে। 2 নম্বর হলো সংক্ষুব্ধ ব্যক্তিকে নিত্য ব্যবহার্য জিনিসপত্র প্রদান না করা। যেমন আপনাদের ওয়াইফকে আপনি ভরণ পোষণ দিতে বাধ্য, খাওয়া দাওয়া এসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যদি না দেন, সেটাও কি ইকোনমিক হার্মের অন্তর্ভুক্ত। কথা বোঝা গেছে কিনা? 3 নম্বর হলো বিবাহের সময় প্রাপ্ত উপহার বা স্ত্রীধন বা অন্য কোনো দান বা উপহার হিসেবে প্রাপ্ত কোনো সম্পদ হইতে সংক্ষুব্ধ ব্যক্তিকে বঞ্চিত করা বা উহার উপর তাহার বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান করা। বিবাহের সময় দেখবেন যে অনেক উপহার দেওয়া হয় নারীদেরকে, বুঝা গেছে? অনেক উপহার দেওয়া হয়, সেই উপহারগুলো থেকে তাকে বাধা প্রদান করা বা বঞ্চিত করা। এখন যদি কোনো মেয়েকে তার বাপ মনে করেন যে 4 লাখ টাকার স্বর্ণ দিয়ে দিল, এরকম দেয় না, বাবার পক্ষ থেকে মার পক্ষ থেকে দেওয়া হয়, ওই স্বর্ণ দেখা গেল যে কি হাজবেন্ড সে বিক্রি করে খাইয়ে ফেললো, তার মানে কি তার ওয়াইফকে সে বঞ্চিত করলো। অথবা এটাও দুইভাবে হইতে পারে, আর হলো কি এই সম্পত্তির উপরে ওয়াইফকে তার অধিকার প্রয়োগ করতে বাধা প্রদান করা। তাহলে আমরা মোটামুটি এটা বুঝলাম। তৃতীয় অধ্যায়ে চলে যান, সেখানে পুলিশ অফিসার এবং প্রয়োগকারী কর্মকর্তা এবং সেবা প্রদানকারী দায়িত্ব ও কর্তব্য নিয়ে কথা বলা আছে। এই জায়গাটা একটু দেখবেন। প্রোটেকশন অর্ডার, পুলিশ অফিসারের দায়িত্ব ও কর্তব্য, সেকশন 4। সেকশন 5 হলো প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ ইমপ্লিমেন্টিং অফিসার। তারপর হলো সার্ভিস প্রোভাইডার, সেবা প্রদানকারী দায়িত্ব ও কর্তব্য।
প্রোটেকশন অর্ডারটা হলো আপনার সেকশন 14। প্রোটেকশন অর্ডারটা একটু পড়বেন, সেকশন 14টা দেখবেন। প্রোটেকশন অর্ডার সেকশন 14 একটু খাতায় লিখেন, আমি এটা ছবি উঠে পাঠাই দিব, আপনারা বাংলাটা ইংরেজিটা মিলিয়ে নেবেন। প্রোটেকশন অর্ডারটা দেখবেন। আর শুরুতে যেটা দেখবেন, পুলিশ অফিসারের দায়িত্ব ও কর্তব্য। পুলিশ অফিসারের দায়িত্ব ও কর্তব্য। আমাদের ক্লাস আর কয় মিনিট আছে? স্যার আর কয় মিনিট আছে? 10-15 মিনিট স্যার। 15 মিনিট। মাগরিবের আজান দিয়ে দিবে স্যার। তাহলে পুলিশ অফিসারের দায়িত্ব কি? যদি কখনো কোনো পুলিশ অফিসার কোনো পারিবারিক সহিংসতার সংবাদ পান বা প্রাপ্ত হন, পারিবারিক সহিংসতা যে স্থানে ঘটিয়েছে বা ঘটছে সেই স্থানে উপস্থিত থাকিবার কারণে পারিবারিক সহিংসতা সম্পর্কে তথ্যপ্রাপ্ত হন, তাহলে তিনি পারিবারিক সহিংসতা শিকার ব্যক্তিকে নিম্ন বর্ণিত বিষয়সমূহ অবহিত করিবেন। তাহলে পুলিশের দায়িত্ব হলো, যদি কোনো নারী বা শিশু পারিবারিক সহিংসতা শিকার হয় সেই ক্ষেত্রে তিনি কিছু বিষয় অবহিত করবেন। এই আইন অনুসারে তার প্রতিকার পাইবার অধিকার আছে, এই জিনিসটা পুলিশ তাকে অবগত করবে। যে ডোমেস্টিক ভায়োলেন্স যে একটা আছে, এই আইনের অধীনে সে প্রতিকার পাবে। 2 নাম্বার হলো সে তার চিকিৎসা প্রাপ্তির সুযোগ নিশ্চিত করবে, চিকিৎসা সেবা পাবে সে। তারপর প্রয়োগকারী কর্মকর্তার নিকট হইতে সে সেবা প্রাপ্তির সুযোগ। প্রযোজ্য ক্ষেত্রে আইনগত সহায়তা প্রদান আইন অনুসারে বিনা খরচে আইনগত পরামর্শ সহায়তা প্রাপ্তি। অন্য কোন আইন অনুসারে প্রতিকার প্রাপ্তির উপায় সরকার কর্তৃক বিধি দ্বারা নিয়ন্ত্রিত বা নির্ধারিত অন্যান্য দায়িত্ব ও কর্তব্য পালন। কথা কি বোঝা গেছে? তাহলে পুলিশের কাজ হইলো, যদি সে দেখে বা শোনে কোনো তথ্য পায় যে কোনো একটা পার্টিকুলার জায়গায় তার টেরিটোরিয়াল জুরিসডিকশনে একটা ডোমেস্টিক ভায়োলেন্স সংঘটিত হয়েছে, সে তাৎক্ষণিক সেখানে যাবে, গিয়ে ভিকটিমকে সে কিছু তথ্য দিবে যে আমরা তোমার পাশে আছি, তুমি আইনগত প্রতিকার পাবা, এই আইন আছে আমাদের দেশে, তুমি চিকিৎসা সেবা পাবা এবং আরো অন্যান্য যে প্রতিকার এগুলো তুমি পাবা। এগুলো পুলিশ অফিসারের তাৎক্ষণিক দায়িত্ব। তাহলে পুলিশ অফিসারের দায়িত্ব এই যে এখান থেকে এটা পড়বেন। তারপরে প্রোটেকশন অর্ডারটা পড়বেন, সুরক্ষা আদেশ। প্রোটেকশন অর্ডার, সুরক্ষা আদেশ সেকশন 14টা দেখেন। সেকশন 14-এ বলা আছে, সংক্ষুব্ধ ব্যক্তি ও প্রতিপক্ষকে শুনানির সুযোগ প্রদান করে আদালত এই মর্মে যদি সন্তুষ্ট হয় পারিবারিক সহিংসতা ঘটেছে বা ঘটিবার সম্ভাবনা রয়েছে, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির পক্ষে সুরক্ষা আদেশ প্রদান করিতে পারিবে এবং প্রতিপক্ষকে কিছু কাজ করা থেকে বিরত থাকার আদেশ প্রদান করবে আদালত। নাম্বার 1, পারিবারিক সহিংসতামূলক কোনো কাজ সংগঠন। তারপরে পারিবারিক সহিংসতামূলক কাজ সংগঠনের সহায়তা করা বা প্ররোচনা প্রদান। সংক্ষুব্ধ ব্যক্তির কর্মস্থল, ব্যবসা বা শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠান যেখানে সংক্ষুব্ধ ব্যক্তি সচরাচর যাতায়াত করেন সেই স্থানে প্রবেশ। সংক্ষুব্ধ ব্যক্তির সহিত ব্যক্তিগত, লিখিত, টেলিফোন, মোবাইল ফোন, ইমেইল বা অন্য কোনো উপায়ে যোগাযোগ, এগুলো থেকে নিষেধ করছে আদালত, এগুলো করতে পারবে। সংক্ষুব্ধ ব্যক্তির উপর নির্ভরশীল বা তার কোনো আত্মীয় বা অন্য কোনো ব্যক্তি যিনি তাহাকে পারিবারিক সহিংসতা হতে রক্ষার জন্য সহায়তা প্রদান করিয়াছেন, উক্তরূপ ব্যক্তির প্রতি সহিংসতামূলক কাজ। সুরক্ষা আদেশে উল্লেখিত অন্য যে কোনো কাজ। তারপর সুরক্ষা আদেশে হইলো কি, যিনি এখানে অভিযুক্ত ব্যক্তি মানে প্রতিপক্ষ, যে ব্যক্তি এখানে ডোমেস্টিক ভায়োলেন্স সংগঠন করবেন, ওই ব্যক্তিকে কিছু কাজ করা থেকে আদালত নিষেধ করবেন, যে এই কাজগুলো সে আর করবে না। এই এখানে যে 14তে যে কথাগুলো বলা আছে, পারিবারিক সহিংসতামূলক কাজ সে সংগঠন করবে না এবং সহিংসতামূলক কাজের সংগঠনের সহায়তাও করবে না এবং ভিকটিমের আশেপাশে সে ঘেঁষবে না। তার কর্মস্থল, বসবাসের জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান বা যেখানে সে যাবে, হ্যাঁ, সেই জায়গাগুলোতে সে গমন করবে না। তার মানে এখানে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে নারী এবং শিশুকে। সেকশন 14টা বুঝতে পারছেন?
বুঝতে পারছি স্যার। তাহলে এখান থেকে প্রশ্ন থাকবে কি, ডোমেস্টিক ভায়োলেন্সের ডেফিনিশনটা দেখবেন। কথা বুঝতে পারছেন? ডেফিনিশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স, তারপরে যে রেসপন্সিবিলিটিজ অফ পুলিশ অফিসার, তারপরে প্রোটেকশন অর্ডার। প্রোটেকশন অর্ডার, তারপর হলো রেসিডেন্স অর্ডার, বসবাসের আদেশ। বসবাসের আদেশ 14 এবং 15। রেসিডেন্স অর্ডার হলো কি বসবাস আদেশ। সেকশন 15টা দেখেন, 15 নম্বর সেকশন। বসবাস অর্ডারটা হচ্ছে মানে রেসিডেন্স অর্ডার, লিখে রাখেন, রেসিডেন্স অর্ডার বসবাস আদেশ। সংক্ষুব্ধ ব্যক্তি যে অংশীদারি বাসগৃহে বা উহার যে অংশে বসবাস করেন, সেই গৃহে বা অংশে প্রতিপক্ষকে বসবাস করিবার বা যাতায়াত করিবার উপর নিষেধাজ্ঞা আরোপ করবে কোর্ট। মানে যে নারী সহিংসতা শিকার হবে বা যার শিশু, সেখানে প্রতিপক্ষ ব্যক্তি তার জায়গায় যাবে না, তার বসবাসের জায়গায় যাবে না। বোঝা গেছে কিনা? মানে আলাদা থাকবে এক কথায়। সংক্ষুব্ধ ব্যক্তিকে অংশীদারি বাসগৃহ বা উহার কোনো অংশ হইতে বেদখল করা বা ভোগ দখলে কোনরূপ বাধা সৃষ্টি সংক্রান্ত কার্য হইতে প্রতিপক্ষকে বারিত করা। তার মানে যদি অংশীদারি বাসগৃহ বা উহার কোনো অংশ হইতে বেদখল করা হয়, বেদখল করা হলে এই বেদখল থেকে বিরত রাখবে। তারপরে হলো আদালতের নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়, সুরক্ষা আদেশ বলবৎ থাকা অবস্থায় অংশীদারি বাসগৃহ সংক্ষুব্ধ ব্যক্তি বা তার সন্তানের জন্য নিরাপদ নয়, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির সম্মতির প্রেক্ষিতে আদালত প্রয়োগকারী কর্মকর্তার তত্ত্বাবধানে সংক্ষুব্ধ ব্যক্তির জন্য নিরাপদ আশ্রয় স্থানের ব্যবস্থা করবেন। তার মানে যদি সংক্ষুব্ধ ব্যক্তি কোনো রিস্কি এরিয়াতে থাকে এবং সংক্ষুব্ধ ব্যক্তি যদি মনে করে তার জন্য, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে থাকা তার জন্য এবং তার সন্তানের জন্য নিরাপদ নয়, তাহলে আলাদা কোনো জায়গায় থাকার জন্য আদালত ব্যবস্থা করবেন। কথা বোঝা গেছে কিনা? তার মানে সেকশন 15টা হলো টোটালি নিরাপদ জায়গায় বসবাস করার যে ব্যবস্থা, এই কথাগুলি এখানে বলা হয়েছে। কথা কি বোঝা গেছে? তাহলে এখান থেকে আপনাদের সেকশন 14, 15টা খুব ইম্পর্টেন্ট, আর ডোমেস্টিক ভায়োলেন্সের সংজ্ঞাটা পড়বেন, পুলিশ অফিসারের দায়িত্বটা পড়বেন। পুলিশ অফিসারের দায়িত্ব এখান থেকে সহজ প্রশ্ন করব আমি। কথা কি বোঝা গেছে? জি স্যার। আর পরীক্ষার সাজেশন যেটা আমরা কাস্টডি দিয়ে শুরু করছিলাম, কাস্টডি এন্ড গার্ডিয়ানশিপ, আমি কয়েকটা মামলা রেফার করে বলে দিছিলাম এবং একটা শীটও মতো প্রোভাইড করছিলাম।
তাহলে বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল গ্রাউন্ডের যে 5টা মামলা আদালতের, ওই মামলাগুলো একটু দেখবেন। কথা বোঝা গেছে? বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল রিগার্ডিং কাস্টডি, সেখানে জুডিশিয়াল রোলটা কেমন ওইটা পড়বেন। কথা বুঝতে পারছেন? তারপরে আমরা কি পড়াছিলাম যেন বড় টপিকটা কাস্টডির পরে? কাস্টডির পরে আমরা কি পড়াছিলাম একটু মনে করাই দেন তো। স্যার, ডিসলিউশন অফ ম্যারেজ, ডিসলিউশন অফ ম্যারেজ। তারপরে পড়েছি আবার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954। না, কাস্টডির পরে বোধহয় পড়াছিলাম যে মুসলিম ওয়াইফদের কি কি অধিকার আছে তার হাজবেন্ডের কাছ থেকে পাওয়ার ক্ষেত্রে, ডিভোর্স পাওয়ার ক্ষেত্রে। একজন মুসলিম ওয়াইফ, আমরা জানি কি প্রশ্নটা হইতে পারে এরকম যে ডু ইউ থিংক দ্যাট, একটু লেখেন, ডু ইউ থিংক দ্যাট divorce is an unilateral power of the husband? Divorce is a unilateral power of the Muslim husband. আপনি কি মনে করেন যে ডিভোর্সটা মুসলিম হাজবেন্ডের একটা একপাক্ষিক অধিকার বা একতরফা অধিকার? কথা বোঝা গেছে কিনা? তখন আপনারা এভাবে এটা ইয়া করতে পারেন যে না, যদিও অ্যাকর্ডিং টু শরিয়া ল এই তালাক or divorce is the unilateral power of the husband, but our state law sometimes provide some rights or power to the Muslim wives. এভাবে লিখতে হবে। তার মুসলিম ওয়াইফের পাওয়ার কোনগুলা? ওই যে তালাকে তাফওয়িজ, তারপরে কি আর একটা হলো কি তোমার ওই জুডিশিয়াল তালাক, আর একটা হলো কি খোলা 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 তালাক। তাহলে ডিসলিউশন অফ যে ম্যারেজ থেকে মুসলিম ওয়াইফের পাওয়ার গুলো কি কি তালাক দেওয়ার ক্ষেত্রে? সাজেশন কি বোঝা গেছে কিনা? ডু ইউ থিংক দ্যাট the divorce is an unilateral power of the husband under the Sharia law? এটা সপক্ষে বা বিপক্ষে আপনি যুক্তি দেখাতে পারবেন। একটা সিঙ্গেল প্রশ্নই করবো এখান থেকে। তারপরে আমরা পড়াইছিলাম কি রিজলিউশন অফ ম্যারেজের পরে রিফর্মস ইন হিন্দু ল ইন ইন্ডিয়া। সাজেশন লিখছেন? সাজেশন কিন্তু প্রতিটা ক্লাসেই দিয়ে দিই, আমি প্রতিটা ক্লাসেই বলে দিই যে পরে আর জিজ্ঞাসা করা দরকার নাই। রিফর্মস অফ হিন্দু ল ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে হিন্দু ল কি কি রিফর্ম হয়েছে, এইটার আলোকে আমি বাংলাদেশের প্রেক্ষাপটটা জানতে চাইবো যে বাংলাদেশে কোন কোন এরিয়াতে হিন্দু লয়ের ইয়া দরকার। এটা লেখাই দিছিলাম মনে হয় প্রশ্নটা, এটা লেখাই দিছিলাম না? জি স্যার। যে ডু ইউ থিংক দ্যাট রিফর্মস ইন হিন্দু ল বাংলাদেশ ইজ আর্জেন্ট or necessary? If, explain in which area Hindi law Bangladesh should be reformed. লিখছেন? স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন স্যার? আহারে এই পর্যন্ত কতবার বলছি, ক্লাসেও বলছি, ক্লাস করছেন নিয়মিত? আমি বোধহয় ক্লাসে লিখাইয়া দিছি, করছি স্যার। জি স্যার। সম্ভবত আমি লিখাইয়া দিছি। ডু ইউ থিংক দ্যাট হিন্দু ল বাংলাদেশ, কি যেন লেখা দিছিলাম বলেন তো? Is it necessary to reform the Hindu law of Bangladesh? Is it necessary? ঘুরে ফিরে কথা কিন্তু একই। Do you think that is it necessary to reform the Hindi law of Bangladesh?
ইফ ইফ মানে কি যদি প্রয়োজন হয়, explain in what areas Hindi law should be reformed. বুঝা গেছে? তাহলে তিনটা বিষয় পেয়ে গেলাম। তারপরে স্পেশাল ম্যারেজ, একটা কম্পারেটিভ অ্যানালাইসিস অফ স্পেশাল ম্যারেজ এন্ড ইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। এখান থেকে হতে মেক এন কম্পারেটিভ অ্যানালাইসিস রিগার্ডিং দি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 of Bangladesh and the Special Marriage Act 1954 in India. Make an comparative analysis regarding the Special Marriage Act 1872 in Bangladesh and the Special Marriage Act 1954 in India. কথা কি বোঝা গেছে? জি স্যার। তারপর আমরা কি পড়াইলাম? ডোমেস্টিক ভায়োলেন্স, এগুলো বলেই দিলাম। ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে বাংলাদেশে কি কি আইন আছে? Spell out the existing laws. লেখেন spell out, SPELL, spell out the existing laws in Bangladesh regarding domestic violence. বাংলাদেশে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কি কি আইন আছে? ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে বাংলাদেশে কি কি আইন আছে লেখা হয়েছে? জি স্যার। তারপরে হলো ডোমেস্টিক ভায়োলেন্স সংজ্ঞা, ডেফিনিশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স, সেকশন 3। তারপরে হলো কি রেসপন্সিবিলিটিজ অফ অর ডিউটিজ অফ পুলিশ অফিসার, সেকশন 4। প্রোটেকশন অর্ডার, সেকশন 14। রেসিডেন্স অর্ডার, সেকশন 15। এই হলো মোটামুটি সিলেবাস। প্রোটেকশন অর্ডার, সেকশন 14। রেসিডেন্স অর্ডার, সেকশন 15। সুরক্ষা আদেশ, ধারা 14। বসবাস আদেশ, ধারা 15। আমি এগুলো ইংরেজিতে, আমার লেখার ইংরেজিটা আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে। জি স্যার, এটা একটু পাঠিয়ে দেন স্যার। নামাজটা পরে পাঠাবো। আর কার কোনো কোশ্চেন আছে সাজেশন নিয়ে? স্যার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ দ্রুত। স্যার সেকশন 15 যদি লিখতে যাই, এখানে তো সেকশনটা অনেক বড়, ওইভাবে যদি নিজেদের মতন করে ছোট করে লেখা হয়। হ্যাঁ নিজেদের মতো। আমি কিন্তু বারবার বলি যে বইয়ে যা আছে তাই লিখতে হবে এমন না, নিজের মতো করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এটাই আমি প্রিফার করি, এটাই আমি পছন্দ করি। নিজের মতো করে লিখতে পারবেন, সে এখতিয়ার আপনার আছে। মাস্টার্সে পড়েন, এখন তো নিজের মতো করে নিজের অ্যানালাইসিসটাই আসবে। এখন তার তোতা পাখির মতো মুখস্থ করা হবে না। তবে যেহেতু ধারা এখানে স্পেসিফিক আইনটা আগে পড়ে বুঝে লিখতে হবে আর কি। কথা বোঝা গেছে কিনা? স্যার আইনের বাইরে তো যাওয়া যাবে না। ঠিক আছে স্যার, যে স্পেল আউট টু এক্সিস্টিং লজ ইন বিডি বাংলাদেশ রিগার্ডিং ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা স্যার এই কোশ্চেনের প্রথমে তো স্যার জয়েন করতে পারি নাই ক্লাসে, স্যার একটু যদি হেল্প করতে সবাই মানে। হ্যাঁ আপনার ফ্রেন্ডরা এখানে হেল্প করবে, যারা ক্লাস করছেন একটু সহযোগিতা করবেন। বাংলাদেশে কি কি আইন আছে যারা লিখছেন একটু ছবি উঠাইয়া আপনাদের পার্সোনাল গ্রুপ থাকলে পার্সোনাল গ্রুপে দিতে পারবেন। জি স্যার, পিক দিয়ে দিলে একটু ভালো হইতো, সবাইকে দিতাম। কে দিবে পিকটা? কে দিবে? আপনি একটু চায়া নিয়েন, তাহলে একটু চায়া নিয়েন। আচ্ছা, আপনি একটু বলে দিলে ভালো হয়, তাহলে সবাই দিবেন। আল স্যার বলে দিলাম, এটা কে দিবে? ভালো করে লিখছে কে? একটু বলেন তো কে ভালো করে লিখছে এক্সিস্টিং ল গুলো। আচ্ছা আমি নিজে পাঠাই দিব, কি করে আমার হাতের লেখাগুলো আমি পাঠাই দিব। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি নিজে স্যার আমরা যে পরীক্ষা দিই না, আমাদের কি হবে? হ্যাঁ
স্যার আমরা যারা মিড টার্ম পরীক্ষা দিই নাই। হ্যাঁ হ্যাঁ, আপনাদের অ্যাসাইনমেন্ট দেখে আমি ইভালুয়েট করব। অ্যাসাইনমেন্ট দিবেন না, অ্যাসাইনমেন্ট থেকে ইভালুয়েট করব। কথা বুঝতে পারছেন? জি স্যার, ওই অ্যাসাইনমেন্ট তো দিছেন আমাদের 18 তারিখ দিতে হবে না? অ্যাসাইনমেন্টটা 18 তারিখে সাবমিট করবেন না? জি স্যার। স্যার আপনাদের একটা কথা বলি অ্যাসাইনমেন্ট দেখে আমি ইভালুয়েট করব। হ্যাঁ, আর কি কথা? স্যার স্যার ওই অ্যাসাইনমেন্টটা আমি কম্পিউটারে টাইপ করতে পারছি না, আমার অফিসে বসে এক পাতা লিখি, বাসায় এসে এক পাতা লিখি, মিলিয়ে ঝিলে স্যার আমাকে লিখে জমা দিতে হবে। একটু ম্যানেজ, একটু যদি আমাকে একটু কনসিডার করতেন স্যার। আমার বাসার এই ল্যাপটপও বিষয়ে তো খারাপ, আমি অফিসেও আসলে আমি একটু নন কম্পিউটারে কম্প্রোমাইজিং, পারছি না। কারণ এখন ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আরো অনেক বেশি আপডেটেড থাকতে হবে। আমি বারবার বলি, কিন্তু এটা আমি আর বুঝাই কি বলবো। এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করলে আমি আপনাদের ক্ষতি করলাম। এই জন্য যত কষ্টই হোক, আমার কাছে আপনার প্রথম পরিচয়, আপনি আমার স্টুডেন্ট। এখানে আমি যদি জানতেন ভাবে আপনাকে ছেড়ে দেই, এটা আমি আমার বিবেকের কাছে আমি করতে পারবো না, জবাবদিহি করতে পারবো না। এই জন্য আমি আমার বিবেকের কাছে আগে স্বচ্ছ থাকবো। কথা বোঝা গেছে কিনা? আমাকে বিশ্ববিদ্যালয়ের মান রক্ষা করতে হবে। আর এই মান রক্ষা না করতে পারলে আমার এই বিশ্ববিদ্যালয়ে থাকার কোনো অধিকার নাই। আমি কি বুঝাইতে পারছি? বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষকতা করা এটা চারটিখানি কথা না, এখানে অনেক দায় আছে আমাদের। আপনারা অনেক সুযোগ সুবিধার জন্য আসেন, আমি একটু ঠোটকাটা মানুষ, আপনাদের সুবিধার্থেই বলি। আপনাদের পড়াশোনার মিনিমাম স্ট্যান্ডার্ড আমাকে নিশ্চিত করতে হয়। আমরা এমনি একটু লিবারেল থাকি আপনাদের প্রতি। মুখে অনেক কথা বললেও কিন্তু বাস্তবে একটু লিবারেল না হয়ে আমরা পারি না, এটা আপনাদের বলতে হয় না। কথা কি বোঝা গেছে? জি স্যার। বলতে হয় না, কিন্তু আমার স্যার অ্যাসাইনমেন্ট কি আমরা গুগল ক্লাসরুমে সাবমিট করব? হ্যালো? জহির ভাই, আপনার যার ক্যাচক্যাচ আওয়াজ হয় জহির ভাই। এই শুনতে পাচ্ছেন? জি স্যার। এখন শুনতেছি। আচ্ছা, স্যার আমাদের অ্যাসাইনমেন্ট কি গুগল ক্লাসরুমে সাবমিট করব আমরা? হ্যাঁ, গুগল ক্লাসরুমে সাবমিট করবেন। এটা আমি একটা টাইম দিব 18 তারিখে। 18 তারিখে আমি 10 মিনিট টাইম দিব। আমি 10 মিনিট টাইম আমি এভাবেই আবার গ্রহণ করতেছি আর কি, এটা সঙ্গত কারণেই। 10 মিনিট টাইমের আগেও কেউ দিবে না, পরেও দিবে না। এই জন্য সবার অ্যাসাইনমেন্টটা সবাই রেডি রাখবেন, সবকিছু প্রক্রিয়া কমপ্লিট করে রাখবেন, সবকিছু আপনার ডিভাইসে সংরক্ষণ করে রাখবেন। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। সবকিছু রেডি রাখবেন, আমি যখন বলবো তখন